আদি শুরু করো ব্রডকাস্ট। আমরা 85-র প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই নিরাপদেই আছো। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে গ্রুপের পক্ষ থেকে আয়োজিত লাইভ শো আমাদের ডাক্তারের প্রথম পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের পর্বের আলোচ্য বিষয় তোমরা ইতিমধ্যেই জেনেছো, কোভিড-19 এবং এ থেকে সৃষ্ট স্নায়ুতন্ত্রের জটিলতা সমূহ। মূল্যবান আলোচনা এবং পরামর্শ নিয়ে আমাদের জন্য সময় বের করেছে আমরা 85 বন্ধু ডাক্তার মাহমুদুল ইসলাম। অত্যন্ত মেধাবী এই বন্ধু বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত আছে। আগারগাঁওস্থ দেশের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল, সংক্ষেপে যাকে আমরা নিনস নামে চিনি, সেখানে নিউরোমেডিসিন বিষয়ে সহকারী অধ্যাপক পদে মাহমুদ কর্মরত রয়েছে। আমরা 85-র পক্ষ থেকে মাহমুদ তোমাকে সুস্বাগত জানাই। ধন্যবাদ হাদি। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব। বন্ধুরা, সবার জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি যে আসলে আমাদের অনুষ্ঠানের লেন্থ খুব একটা বেশি না, 30 থেকে 40 মিনিট। এই জন্য আমরা খুব একটা বিস্তারিত আলোচনা এবং খুব বিস্তারিত প্রশ্নোত্তর পর্বে আমরা আসলে যেতে পারবো না। আমরা খুব স্পেসিফিক কিছু প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। মাহমুদ, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোভিড-19 কি ধরনের রোগ? এই বিষয়ে তুমি একটু বিশদ তোমার বক্তব্য দাও। আমি বক্তব্যের শুরুতেই আমার এই অনুষ্ঠানে যারা আয়োজক এবং অ্যাডমিন প্যানেলে যারা আছে, যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এ পর্যন্ত আমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা শুভানুধ্যায়ী যারা কোভিড-19 রোগে জীবন দিয়েছেন এবং 100 জনের বেশি চিকিৎসক সহ যে সকল পেশাজীবী ফ্রন্টলাইনার কোভিড যুদ্ধে অবতীর্ণ হয়ে চিরবিদায় নিয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে শুরু করছি। মূল প্রসঙ্গে আসি। কোভিড-19 বেসিক্যালি একটি ভাইরাস জনিত অসুখ। এই ভাইরাসটার নাম হচ্ছে SARS-CoV-2 ভাইরাস এবং রোগটার নাম হচ্ছে কোভিড-19। আমরা সব অনেকেই জানি যে 2019 সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে এই কোভিড-19 রোগের প্রথম আউটব্রেক হয় এবং পরবর্তীতে প্যান্ডেমিক আকারে সারা পৃথিবীতে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে। এর আগে এই করোনা ভাইরাসের আরো দুটো আউটব্রেক হয়েছিল। একটা হচ্ছে SARS-CoV-1, অনেকে হয়তো জানেন 2002 থেকে 2004 সনের মধ্যে সার্স ভাইরাসের একটা আউটব্রেক হয়েছিল। সেটাও চায়নার গুয়াংডং প্রদেশ থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীতে পৃথিবীর 29টি দেশে প্রায় 8,000 লোক আক্রান্ত হয়, এর মধ্যে 774 জন মারা যায়। 2012 সালে আরেকটি করোনা ভাইরাসের আউটব্রেক হয়েছে মার্স ভাইরাস রূপে। সেটা সৌদি আরব সহ প্রায় 27টি দেশে 2,500 কনফার্ম কেসে প্রায় 850 মানুষ মারা যায়। কিন্তু এই করোনা ভাইরাস তার রূপ ক্রমান্বয়ে পরিবর্তন করে। এই জন্য 2019-এ যে SARS-CoV-2 যে ভাইরাস, যেটা উহানে প্রচন্ড আকারে আউটব্রেক হয় এবং চীন সরকারের স্ট্রিক্ট লকডাউনে 4.5 লাখ প্রাণীর বিনিময়ে তারা কন্ট্রোল করতে কয়েক মাসের মধ্যে সমর্থ হয়। কিন্তু ইতিমধ্যে ভাইরাস ইটালি হয়ে সারা ইউরোপ, আমরা জানি যে স্পেন, ফ্রান্স, ইউকে, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া হয়ে আমাদের সাবকন্টিনেন্টে ইন্ডিয়া, পাকিস্তান হয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমরা প্রথম অফিসিয়ালি ডিটেক্ট করি 9 মার্চ এবং পরবর্তীতে এই ভাইরাস যখন টেস্টিং ফেসিলিটিস আমাদের বাড়তে থাকে, ভাইরাস আক্রান্ত রোগী ডিটেকশনও বাড়তে থাকে এবং সম্ভাবনা, আমরা এপিডেমিওলজিস্টদের ধারণা যে ইন্ডিয়া, পাকিস্তান এবং সাবকন্টিনেন্টে এই ভাইরাস আক্রমণটা একটা পিক পর্যায়ে রয়েছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদিও 80% রোগী সাধারণত সামান্য লক্ষণ অথবা খুব লক্ষণ ছাড়াই বাসায় থেকে আইসোলেশনে থেকেই রোগ ভালো হয়ে যায়, কিন্তু 20% রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হয় এবং তার মধ্যে 5% রোগীর আইসিইউ লাগে এবং যাদের আইসিইউতে যায় তাদের কিন্তু 90% রোগী মারা যায়। সুতরাং আমরা এই রোগকে অবহেলা করব না, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো যাতে এই রোগে আমরা কখনোই আক্রান্ত না হই। কারণ হচ্ছে আক্রান্ত হলে আমরা যে 20%-এর মধ্যে পড়বো না সেটা কিন্তু বলা যাবে না। হাদি, তারপর আমরা আগাতে পারি। হ্যাঁ, অত্যন্ত যুক্তিশীল কথা আসলে, যে এই 20%-এর মধ্যে আমরা কে পড়বো আমরা আসলে কেউই জানি না। কাজেই আমাদের কোনো ঢিলে ঢালা কোনো পরিস্থিতির দিকে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই। তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
মানুষজন অর্থাৎ আমাদের জনগণ কিভাবে এই রোগে আক্রান্ত হয় এবং কিভাবে এই রোগটি ছড়ায় একজন থেকে আরেকজনে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই রোগটা হচ্ছে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। অর্থাৎ এটা কিন্তু মানুষ থেকে মানুষে ছড়ায়। মানুষ যদি আক্রান্ত ব্যক্তির, কোনো সুস্থ মানুষ যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসে, কন্টাক্টে আসে, তখন এই হাঁচি কাশির মাধ্যমে যে রেসপিরেটরি ড্রপলেট তৈরি হয়, সে ড্রপলেটটা তার নাসারন্ধ্র বা শ্বাসনালী দিয়ে, নাক মুখ দিয়ে তার শ্বাসনালীতে প্রবেশ করে এবং এক্সপোজড হওয়ার হয়তো একটা ইনকিউবেশন পিরিয়ড আছে 5 থেকে 6 দিন, এবং কখনো কখনো তার চেয়েও বেশি 14 দিন পর জ্বর দিয়ে এবং তার অন্যান্য লক্ষণ দিয়ে রোগ প্রকাশ পায়। অর্থাৎ এটা মানুষ থেকে মানুষে ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে, সবচেয়ে মনে রাখতে হবে। সুতরাং আমাদের এর থেকে বেঁচে থাকতে হলে আমরা আক্রান্ত ব্যক্তির থেকে, যে সোশ্যাল ডিস্টেন্সিং যে কথাটা বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তির থেকে আপনি দূরে থাকুন। আগে বলা হতো এটা 3 ফুট, এখন বলে 6 ফুট দূরত্ব। অর্থাৎ আপনি যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না যান তাহলে কিন্তু এই ভাইরাস ছড়াবে না, এবং এটা মানুষ থেকে মানুষে ছড়ায়। কখনো যদি ভাইরাসটা না ছড়াতে পারে, ভাইরাসের লাইফ সাইকেল গিয়ে এমনিতেই ভাইরাস কিল হয়ে যাবে। তারপর তোমার কাছে আমাদের তুমি অত্যন্ত চমৎকার ভাবে প্রতিটি আমাদের যে জিজ্ঞাসা তার উত্তর দিয়ে যাচ্ছ, এই জন্য তোমার কাছে আমাদের গ্রুপের তরফ থেকে কৃতজ্ঞতা। পরবর্তী প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে আক্রান্ত না হওয়ার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে আপনি যদি বাসায় থাকেন সারাক্ষণ, তাহলে কিন্তু আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আপনি আক্রান্ত ব্যক্তির কন্ট্যাক্টে যাবেন না, আপনি আপনার ফ্যামিলি মেম্বার কখনোই আক্রান্ত হবেন না। এই জন্য একটা আমরা স্লোগান বলেছিলাম যে স্টে হোম, ইউ আর সেফ। এখন কথা হচ্ছে, যেহেতু আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনি বাজার করবেন, আপনি ব্যাংকে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইরে যেতে হবে। বাইরে যেতে হলে আপনি, যেহেতু এটা নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে শ্বাসনালীতে যায়, সুতরাং আপনি মাস্ক ব্যবহার করবেন। মাস্ক, বিভিন্ন ধরনের মাস্ক রয়েছে, মেডিকেল গ্রেড, নন মেডিকেল গ্রেড। মেডিকেল গ্রেড মাস্ক আসলে স্বাস্থ্যকর্মীদের জন্য, সেটা ডাক্তার, নার্স এবং যারা স্বাস্থ্যকর্মী আসে। কিন্তু আমাদের যারা সাধারণ, যারা স্বাস্থ্যকর্মী নন, তাদের জন্য 3 লেয়ার মাস্ক, অর্থাৎ যেটা কাপড়ের হতে পারে, সার্জিক্যাল মাস্ক হতে পারে, সেটা ভালোভাবে করতে হবে। আমি নাকটা ঢাকলাম না, নাক না ঢেকে শুধু মুখের উপর রাখলাম, সেটা নয়, পুরো নাক মুখ ঢেকে আমি বাইরে যাব। সম্ভব হলে আমি চোখটাও ঢেকে রাখবো এবং মাথাটা ঢেকে রাখলে সবচেয়ে ভালো হয়। বাইরে গিয়ে আমি যেসব জায়গায় গ্যাদারিং আছে, জনসমাগম আছে, লোক সমাগম, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। যদি আমাকে লোক সমাগমে যেতেই হয়, তাহলে আমি আমার কাজটা যত দ্রুত সম্ভব করব। যারা আমরা কনফাইন্ড প্লেসে অফিস করি, যেহেতু একটা আবদ্ধ জায়গা থাকে, সেখানে কিন্তু খুব রিস্ক থাকে ছড়ানো। সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। আরেকটা জিনিস হচ্ছে, এর মধ্যে যদি কেউ আক্রান্ত থাকেন, তার হাঁচি কাশির মাধ্যমে এটা কিন্তু সারফেসে ছড়াতে পারে। হয়তো আমি অফিসে আসি, কেউ হাঁচি কাশি দিয়ে তার হাত দিয়ে এটা হয়তো টেবিলে ধরলো, সারফেসে কিন্তু কিছুক্ষণ বা অনেক ক্ষেত্রে মতান্তরে বলা হয় যে কয়েক ঘন্টাও থাকতে পারে কিছু কিছু সারফেসে। আমি কিন্তু তখন ওই হাত দিয়ে যদি ওই সারফেসটা স্পর্শ করি, ওই আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি আমার হাতে লাগলে আমি যদি আমার মুখে ধরি, তখন কিন্তু আমি কিন্তু আক্রান্ত হব। সেক্ষেত্রে আমি যতক্ষণ বাইরে থাকবো, আমি চেষ্টা করব আমি এই হাত দিয়ে আমার মাস্ক এবং মুখ না ধরার জন্য, এবং সম্ভব হলে আমি কিছুক্ষণ পর পর আমার হাত সাবান দিয়ে ভালো করে ধৌত করবো, 20 সেকেন্ড ধরে কমপক্ষে। সেটা যদি সম্ভব হয়, আমি স্যানিটাইজার সাথে রাখবো, যেটা দিয়ে আমি হাত পরিষ্কার করবো। আরেকটা জিনিস হচ্ছে, আমি আমার কাজ শেষ করে দ্রুত বাসায় আসবো। বাসায় আসার পর আমার যে জুতো, পাদুকা, সেটা কিন্তু আমি ঘরে নিব না। আমি যদি এরকম জুতো পরি যে যেটা ধোয়া যায়, তাহলে সেটা পরবো, অথবা পাদুকা আমি বাইরে রাখবো। ঘরে আসার পর আমি কিন্তু বাইরে যে বাথরুম থাকে, সেটাতে শাওয়ার নেওয়ার চেষ্টা করবো। আমি শাওয়ার নিব এবং সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে ফেলবো, এবং আবার কাপড় চোপড় ধৌত করব, এবং পরের দিন আমি নতুন কাপড় পরার চেষ্টা করব। আমি যদি এইভাবে সঠিকভাবে আমি এই সাবধানতাগুলো অবলম্বন করি, তাহলে আমার আক্রান্ত হবার সম্ভাবনা একেবারেই কমে যায়, এবং কোনোভাবেই আমি হয়তো তখন আক্রান্ত হব না, এবং আমার ফ্যামিলি মেম্বার হয়তো সেফ থাকবে। আদি তারপর আসলে ওই যে তুমি জুতো বাইরে রেখে বাসায় ঢুকবার যে ব্যাপারটা বললে, এই ব্যাপারটা আসলে আমি তো জাপানে উচ্চতর শিক্ষার্থে গিয়েছিলাম। জাপানিজরা কিন্তু ওই তোমার বাইরের জুতো কোনোভাবেই
মানে ঘরে ঢুকতে দেয় না, ঘরে কিংবা ওদের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ওইখানে তাদের জুতো বাইরে রাখার একটা ব্যাপার থাকে। যাই হোক, তোমার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই রোগের লক্ষণগুলো কি কি কোভিড-19 এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে রোগের মূলত ৩টা লক্ষণ। সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে জ্বর আসা, শুকনো কাশি এবং প্রচন্ড দুর্বল লাগা। এছাড়াও যে লক্ষণগুলো হতে পারে সেগুলো হচ্ছে শরীর হাত পা ব্যথা করা, এক্স এন্ড পেইন, গলা ব্যথা বা সোর থ্রোট হওয়া, চোখে ব্যথা, কানে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া, ডায়রিয়া হওয়া, নাকে গন্ধ না পাওয়া, মুখে কোনো স্বাদ না পাওয়া এবং গায়ের মধ্যে যে কোনো ভাইরাল ফিভারের মতো র্যাশ ওঠা। এগুলো হচ্ছে সাধারণ লক্ষণ, এগুলি মাইল্ড সিমটম। এছাড়া আমাদের জটিল সিমটম হতে পারে। আমি আগেই বলেছি যে ভাইরাসের প্রাইমারি অর্গান হচ্ছে ফুসফুস, শ্বাসনালী। এই ভাইরাসটা ফুসফুসে যখন প্রবেশ করে, শরীর চেষ্টা করে এই ভাইরাসটাকে দূর করে দেওয়ার জন্য, তার প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে কিল করার জন্য। তখন এক ধরনের একটা এক্সাজারেটেড ইমিউন রেসপন্স হয় বডি। তখন ভাইরাস কিল হোক আর না হোক, শরীরের কিন্তু সাধারণ যে কোষ, টিস্যু তখন ক্ষতিগ্রস্ত হয় এবং লাঙে নিউমোনিয়া হয়। এছাড়া এক ধরনের মাইক্রো ক্লট তৈরি হয় ধমনীর মধ্যে। সে ধমনীর মধ্যে যে ব্লাড ক্লট তৈরি হবার কারণে আমাদের বিভিন্ন অর্গানে কিন্তু জটিলতা তৈরি হয়। যেমন ব্রেইনে বিভিন্ন ধরনের জটিলতা, সেটা আমি সামনে বলবো। আমাদের হার্টে জটিলতা হতে পারে, কিডনিতে জটিলতা হতে পারে, পেরিফেরাল ভেসেলে জটিলতা হতে পারে। এবং এই জটিলতা যখন হয় সাধারণ সমস্যার বাইরে, এই জটিল পরিস্থিতিতে রোগীকে কিন্তু তখন বাসায় রেখে চিকিৎসা করা যায় না, তখন হাসপাতালে নিতে হয়। মূলত লক্ষণগুলি এগুলোই আদি। এরপরে তোমার কাছে আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে লক্ষণ প্রকাশ পেলে রোগীকে কি সাথে সাথেই হাসপাতালে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে? আচ্ছা, এটা খুব ভালো কোয়েশ্চেন। যে আমি আগেই বলেছি যে আমি লক্ষণগুলোকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সাধারণ লক্ষণ আর একটা হচ্ছে জটিল লক্ষণ। যদি রোগী যে খুব মাইল্ড সিমটম থাকে তাহলে কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। কোনো একটা রোগী এক্সপোজড হওয়ার পরে রোগীর কিন্তু তার লক্ষণগুলো প্রকাশ পেতে সময় লাগে। আমি আগেই বলেছি তার ইনকিউবেশন পিরিয়ড আছে 5 থেকে 6 দিন, কখনো 14 দিন পরে গিয়ে সিমটম প্রকাশ পায়। রোগীর যদি জ্বর আসে, কাশি হয়, শরীর হাত পা ব্যথা হলো, প্রথম কাজ হচ্ছে নিজেকে আইসোলেশন করা। অর্থাৎ ঘরের যে রুমটা আলাদা করে ফেলবে, আলাদা ঘরে সে অবস্থান করবে, যে আলাদা ঘরে অ্যাটাচ টয়লেট থাকবে। তার যে ব্যবহার্য জিনিসপত্র, কাপড় চোপড় এবং খাবার বাটি, খাবারের যে পানি খাবার জিনিস, তার খাবার জিনিস, সেগুলি সে আলাদা করে ঘরে নিয়ে যাবে। এবং শুধু তাই না, এই কখনোই এই এই তার সাথে যার যে ফ্যামিলি মেম্বাররা, তার কমপক্ষে 6 ফুট দূরত্ব থেকে তার সাথে কথা বলার চেষ্টা করবে। প্রয়োজনে তার সাথে কথা বলবে না। এবং যখন অন্য মেম্বাররা কাছাকাছি আসার 6 ফুট দূরত্ব থাকলেও সে মাস্ক পরে তাদের সাথে কথা বলবে। তার খাবার দাবার আসলে বাইরে রেখে দিবে এবং সেই খাবারগুলো তখন সে নিয়ে খাবে। এই হচ্ছে সাবধানতা। এবং যদি কোনো জটিল হয়, তার ফুসফুসে কোনো জটিলতা হলো, তার ব্রেইনে জটিলতা হলো, তার হার্টে জটিলতা হলো বা কিডনিতে জটিলতা হলো, তাহলে কিন্তু অবশ্যই তাকে তখন হাসপাতালে নিতে হবে। তাহলে সবসময় তাকে কিন্তু হাসপাতালে নেবার প্রয়োজন পড়বে না আদি। তাহলে আমরা একটা জিনিস মোটা দাগে বুঝতে পারলাম যে আমরা যদি হাজারে হাজারে আক্রান্ত হই, এই হাজারে হাজারে রোগীর আসলে হাসপাতালের দিকে ধাবিত হওয়ার কোনো কারণ নাই। কারণ আসলে ওইটা যদি আমরা করতে যাই তাহলে ওই চাপ সামলানোর মতো যে ইনফ্রাস্ট্রাকচার একটা দেশের, আসলে ওইটা জরুরি আপৎকালীন সময় ম্যানেজমেন্টটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমি নিজেও যেহেতু স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত, তোমার কাছে এরপরের জিজ্ঞাসা হচ্ছে আমাদের যে ঠিক কোন সময় রোগীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিতে হবে? তুমি ইতিপূর্বে কিছু কথা বললে, তার মধ্যে এইটা হচ্ছে একটা স্পেসিফিক প্রশ্ন যে বলেছি কিছুটা। হ্যাঁ, আমি কিছুটা রিপিট হয়ে যাবে হয়তো, তবে আমি আরেকটু ডিটেইল বলি যে জিনিসটা। যে রোগী আসলে বাসায় চিকিৎসা পাচ্ছে কিন্তু প্রাথমিক অবস্থায় হয়তো তার দেখা গেল যে তার শুভ মাইল্ড সিমটম হলো, কিন্তু ভাইরাসটা যখন তার ইমিউন রেসপন্সের কারণে ফুসফুসে নিউমোনিয়া তৈরি করবে, তখন কিন্তু তার খুব হাই ফিভার হবে, তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। যখন তার শ্বাসকষ্ট হবে, আস্তে আস্তে তার কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যাবে। এই জন্যে আমরা রোগীকে পরামর্শ দেই যে ছোট্ট একটা যন্ত্র কিনতে পাওয়া যায়, এটা বলে পালস অক্সিমিটার, যেটা দিয়ে সে কিন্তু তার আঙ্গুলে লাগিয়ে কিন্তু তার অক্সিজেনের মাত্রা মাপতে পারে, খুব সহজে নিজে নিজে মাপতে পারে। সেই রোগীর কিন্তু যদি মাত্রা দেখা যায় যে 95 ভাগের নিচে কমতে থাকে,
95% উপরে থাকলে ভয় কিছু নাই, তার নিচে কমতে 90, 91, তার নিচে চলে যাচ্ছে, তখন কিন্তু তার অক্সিজেন লাগবে। সেই রোগীকে তখন হাসপাতালে নিতে হবে। যদিও আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে রোগীরা অনেক সময় অক্সিজেন কনসেন্ট্রেটের পাশে রাখেন, কিন্তু সেটা হয়তো আইডিয়াল নয়। সেটা তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো হাসপাতাল ভর্তি করলে তার ভালো চিকিৎসা হবে। দ্বিতীয় হচ্ছে অন্য অর্গান জনিত জটিলতা, যেমন তার ব্রেইনে, আমি সামনে আসবো, ব্রেইনে দেখা গেল তার ব্রেন স্ট্রোক হলো, ব্রেইনে অজ্ঞান হয়ে গেল রোগীর খিঁচুনি হলো, অথবা তার একটা হার্ট অ্যাটাক হলো, মায়োকার্ডাইটিস হলো, তার কিডনি সমস্যা হলো। সেসব ক্ষেত্রে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে। অর্থাৎ খুব সামান্য সিমটম যদি থাকে তখন হাসপাতালে নেবার প্রয়োজন নাই, কিন্তু জটিলতা হলে তাকে হাসপাতালে নেয়ার দরকার রয়েছে। আদি একটা ব্যাপার, তুমি স্নায়ুরোগ বিশেষজ্ঞ, তোমাকে আমি জানি, নিশ্চয়ই তুমিও জানো যে আমাদের একটা সাধারণ জনতার মধ্যে একটা দেখবা যে ধারণা আছে, তারা বলে যে হার্ট স্ট্রোক করেছে, এই কথাটা খুব প্রচলিত। হ্যাঁ, তো আসলে হার্টে কিন্তু স্ট্রোক করে না। হ্যাঁ, স্ট্রোকটা কোথায় করে এই ব্যাপারে তুমি সামনে বিশদ বলতে পারবা। আজকে অনুষ্ঠানে কারোর মধ্যে যদি আমাদের বন্ধু মহলের মধ্যে কারো এই ধারণাটা থাকে, ভুল ধারণা, তারা আজকে এটা শুধরে নিতে পারবে। তোমার কাছে আমাদের পরবর্তী জিজ্ঞাসা হচ্ছে, কোভিড-19 কি কি ধরনের স্নায়ুর সমস্যা তৈরি করে, অর্থাৎ এ থেকে কি কি ধরনের স্নায়ু রোগ? খুবই গুরুত্বপূর্ণ। একজন নিউরোলজিস্ট হিসাবে এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি, যখন এই কোভিড যেহেতু ভাইরাসটা যেহেতু ব্লাড ক্লট তৈরি করে, ব্রেইনে যে ধমনী বা শিরা রয়েছে, তখন এই ব্লাড ক্লট তৈরি করে ব্রেইনে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। এখন এই ভাইরাসের কিন্তু নিউরোট্রপিজম আছে, অর্থাৎ তার স্নায়ুর প্রতি এক ধরনের আকর্ষণ আছে। ফলে স্নায়ুর যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমরা বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং প্রান্তিক স্নায়ুতন্ত্র পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দুই জায়গায় কিন্তু এফেক্ট করতে পারে। একটা স্টাডিতে দেখা গেছে, উহানে দেখা গেল যে 221 জন মানুষের মধ্যে একটা স্টাডি করে দেখা গেল যে 78 জনই কোনো না কোনো স্নায়ু রোগে আক্রান্ত, যেমন কোভিড রোগীর। সেটা কিন্তু যদি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এফেক্ট করে, তাহলে কিন্তু তার সামান্য সমস্যা থেকে শুরু করে তার কিন্তু সিভিয়ার সমস্যা দুটোই হতে পারে। যেমন সামান্য সমস্যার মধ্যে তার মাথা ব্যথা, মাথা ঘুরানো বা ইমব্যালেন্স বা অ্যাটাক্সিয়া হওয়া। যদি তার সিভিয়ার সমস্যা হয়, তখন রোগীর অজ্ঞান হয়ে যায়, রোগীর কিন্তু ব্রেনে ইনফেকশন হয়ে এনকাফালাইটিস হয়, ভাইরাল এনকাফালাইটিস বলে, এতে রোগী অজ্ঞান হয়ে যায়, রোগীর খিঁচুনি হয়, রোগীর কিন্তু ব্লাড ক্লট দিয়ে রোগীর স্ট্রোক হয়ে যায়, বিভিন্ন ধরনের স্ট্রোক হতে পারে, আমরা সামনে বলছি। এই ধরনের রোগী, এটা হলো সিভিয়ার সিমটম। আর যদি প্রান্তিক স্নায়ুতন্ত্রে এফেক্ট করে, তাহলেও কিন্তু বিভিন্ন ধরনের সিমটম হয়। সেটা সামান্য সিমটম থেকে সিভিয়ার সিমটম হতে পারে। সামান্য সিমটম কি? সামান্য সিমটমের মধ্যে নাকে গন্ধ না পাওয়া, এটাও কিন্তু অলফ্যাক্টরি নার্ভ তাকে এফেক্ট করে বলে হয়। মুখে স্বাদ না পাওয়া, চোখে দেখতে সমস্যা হওয়া, তারপর হচ্ছে নার্ভ পেইন, শরীর হাত পা ব্যথা করা, এবং সিভিয়ার ফর্মে কিন্তু তার অ্যাকিউট নিউরোপ্যাথি হতে পারে, 4 হাত পা দুর্বল হয়ে যেতে পারে, অনেকটা জিবিএস এর মতো, গুলেনবেরি সিনড্রোমের মতো হতে পারে, মায়োপ্যাথি হতে পারে। অর্থাৎ এ ধরনের রোগীর শুধুমাত্র যে সাধারণ স্নায়ু রোগ সমস্যা হবে না, তার সিভিয়ার স্নায়ু রোগের সমস্যাও হতে পারে। আদি আমরা আগাতে পারি। এখন তুমি আমাদের বলো যে কি কি ধরনের স্ট্রোক হতে পারে আমাদের এই কোভিড-19 থেকে? খুবই গুরুত্বপূর্ণ। এটাও আমি একটা স্টাডি আছে উহানে 214 জন রোগীর মধ্যে স্টাডি করে দেখা গেল তার 11 জনের ইসকেমিক স্ট্রোক হয়েছে। ইসকেমিক স্ট্রোক হচ্ছে যে রোগীর ধমনীতে রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমাট বেঁধে যে পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিস হয়, সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। আর একজন রোগীর দেখা গেল তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, আর একজন রোগীর দেখা গেল তার শিরায় রক্ত জমাট বেঁধে তার ভ্যানাস থ্রম্বোসিস হয়েছে। এখন ইসকেমিক স্ট্রোক যেটা, সেটার তুলনায় তার কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণ এবং যে ভ্যানাস থ্রম্বোসিস, এটা কিন্তু সিভিয়ার ধরনের ওষুধ, রোগী অজ্ঞান হয়ে যায় এবং রোগী কিন্তু সাথে সাথে হাসপাতালে ভর্তি করে। ইসকেমিক স্ট্রোকের রোগীও, যাদের স্ট্রোক হয়ে যায় কোভিড রোগীর, তাকেও হাসপাতালে নিতে হবে, এবং সেই রোগীগুলির হয়তো আউটকাম হেমোরেজিক স্ট্রোক বা ভ্যানাস থ্রম্বোসিস চেয়ে কিছুটা বেটার। অর্থাৎ এই কোভিড-19 বিভিন্ন ধরনের স্ট্রোক তৈরি করতে পারে, এবং যেগুলো আসলে তার জীবনহানির আশঙ্কাও রয়েছে। আদি আমরা জানি, আমরা এমনিতেই জানি যে যে কিলার ডিজিজ গুলো আছে,
যেগুলো মানুষকে মারছে তার মধ্যে কিন্তু স্ট্রোক অন্যতম এবং সম্ভবত বাংলাদেশের জন্য 1 নম্বর, তাই না? তুমি এই বিষয়েরই বিশেষজ্ঞ, এই জন্য তোমার কাছে আমাদের প্রত্যাশা গ্রুপের সব সদস্যদের অনেক বেশি, তারা অনেক কিছু জানবে। তো এরপরে তোমার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে স্নায়ুরোগের মানে কোভিড-19 থেকে যদি হয় কিংবা যদি কোভিড-19 ছাড়াও যদি স্নায়ুরোগের কোনো জটিলতা হয় তাহলে কি সব রোগীকেই হাসপাতালে নিতে হয় কিনা? না, সেটা ঠিক নয়। আমি আমি আসলে ব্যাখ্যা করেছি, যাদের খুব সামান্য সিমটম থাকে, যেমন হলো যাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এফেক্ট করার কারণে শুধুমাত্র মাথা ব্যথা হলো, মাথা ঘুরানো হলো, অথবা শরীর ইমব্যালেন্স লাগলো, সেক্ষেত্রে তাকে হাসপাতালে নেওয়ার দরকার নাই। কিন্তু রোগীটা অজ্ঞান হয়ে গেল, রোগীটা খিঁচুনি হলো, রোগীটা স্ট্রোক হয়ে গেল, তখন হাসপাতালে নেওয়া দরকার। কোন একটা রোগীর প্রান্তিক স্নায়ুতন্ত্র এফেক্ট করার কারণে সে নাকে গন্ধ পাচ্ছে না, মুখে স্বাদ পাচ্ছে না, বা চোখে ব্যথা, শরীর হাত পা ব্যথা, সেক্ষেত্রে কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার দরকার নেই। কিন্তু হঠাৎ করে তার 4 হাত পা দুর্বল হয়ে গেছে, তখন কিন্তু তাকে হাসপাতালে নিতে হবে। অর্থাৎ সর্বক্ষেত্রেই যদি খুব মাইল্ড সিমটম থাকে, আমরা কিন্তু সেটা বাসায় ম্যানেজ করার চেষ্টা করতে পারবো। কিন্তু সিভিয়ার সিমটমের ক্ষেত্রে কিন্তু রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে হবে। আদি, আমাদের এক প্রশ্ন দেখতে পাচ্ছি ফেসবুক ইউজার, আমাদের এক বন্ধু, যে মাইল্ড সিমটমের চিকিৎসা আর সিভিয়ার সিমটমের চিকিৎসাগুলো কি ধরনের কোভিড এর ক্ষেত্রে? হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন। মাইল্ড চিকিৎসাটা আসলে খুবই সিমটোমেটিক চিকিৎসা। মাইল্ড চিকিৎসা আমি লক্ষণগুলি বলেছি। রোগীর সাধারণত জ্বর থাকে, একটু কাশি থাকে, ফুসফুসে কাশি, শরীর হাত পা ব্যথা থাকে, নাকে গন্ধ পায় না, কখনো ডায়রিয়া হয়। এগুলো একদম সিমটম অনুযায়ী চিকিৎসা। অর্থাৎ তার যদি শুধু মাইল্ড সিমটম জ্বর থাকলো, আমি প্যারাসিটামল দিলাম। তার যদি দেখা যাচ্ছে কাশি আছে, তার একটু সামান্য শ্বাসকষ্ট, তখন হয়তো মন্টিলুকাস জাতীয় ওষুধ, কাশির ঔষধ, একটু প্যারাসিটামল জাতীয় ঔষধ, সেটা সেটা দেওয়া হয়, এবং তাকে কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হয়। তাকে একটু ব্যায়াম করবে, সে পালস অক্সিমিটারে বারবার তার অক্সিজেনটা স্যাচুরেশনটা মাপবে যে কমে যাচ্ছে কিনা, এবং সে বাসার মধ্যে অবস্থান করবে, এবং যখন দেখবে যে তার স্যাচুরেশন কমে যাচ্ছে, তখন হয়তো তাকে হাসপাতালে চলে যেতে হবে। যদি সিভিয়ার সিমটম হয়, তার ক্রমান্বয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তার স্যাচুরেশন কমে যাচ্ছে, তখন তো তাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে, এবং তাকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া হয়। সাধারণত হাই ফ্লো অক্সিজেন দেওয়ার জন্য আমাদের যে এখন যে কোভিড ডেডিকেটেড যে হাসপাতালগুলো আছে, তাতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা থাকে, সেটা দিয়ে অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়। একটা রোগীর যদি সেখানে রোগীগুলোর, যেগুলো আমি বলছি যে ব্লাড ক্লট দিয়ে রোগীগুলোর কিন্তু স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, এই জন্য সেই রোগীগুলোরে আমরা কিন্তু এই ব্লাড থিনার দিই, অ্যান্টিকোয়াগুল্যান্ট ওষুধ দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে। সেই রোগীগুলো যেহেতু নিউমোনিয়া হয়ে যায়, আমরা কিন্তু তাতে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিই। এই রোগীগুলি যেহেতু এক্সাজারেটেড ইমিউন রেসপন্স হয়, রোগীর স্বাভাবিক যে টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জন্য আমরা স্টেরয়েড দিই বা অন্যান্য ওষুধগুলো দিয়ে চিকিৎসা করি। অর্থাৎ মাইল্ড চিকিৎসা এবং সিভিয়ার চিকিৎসার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। একটা আমরা বাসায় থেকেই খুব সামান্য চিকিৎসায় ভালো হয়ে যেতে পারি, সিভিয়ার সিমটম কিন্তু রোগী অবশ্যই হাসপাতালে থেকে বিভিন্ন জটিল চিকিৎসার মাধ্যমে সে ভালো হয়। ধন্যবাদ হাদি। তোমাকে অনেক ধন্যবাদ। এই ফেসবুকে এই কোশ্চেনটা আসছিল, এটা তুমি উত্তর দিয়ে দিলা খুব চমৎকার ভাবে। তোমার কাছে আমাদের পরবর্তী জিজ্ঞাসা হচ্ছে যে করোনা ভাইরাস আক্রান্ত সমস্ত যে রোগীরা আছে তাদের মধ্যে কোন ধরনের রোগীদের স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যাদের বয়স বেশি, 60-এর উপরে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, যাদের ক্যান্সার আছে বা ক্যান্সারের চিকিৎসা পাচ্ছে বা ইমিউনোসাপ্রেসিভ ওষুধ পাচ্ছে, সেই সব রোগীর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, এবং তাদের কিন্তু যে কোনো জটিলতা হওয়ার, করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারা কিন্তু সিভিয়ার সিমটম হবে, এবং ব্রেইনে জটিলতা, স্নায়ুরোগের জটিলতা হতে পারে, হার্টের জটিলতা হতে পারে, কিডনির জটিলতা হতে পারে। এ ব্যাপারে একটি কথা আমি বলে নিই, আমরা সাধারণত আমাদের বাসার যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু আমরা সাধারণত বাসায় রাখি, তাদের কিন্তু বাসা থেকে বের হতে দেই না। কিন্তু আমাদের যাদের ইয়াং ছেলে পেলে, যাদের হয়তো বয়স 20-এর নিচে বা 20 থেকে 30-এর মধ্যে, তারা বাইরে যায়
এবং তারা দেখা যাচ্ছে তারা স্বাস্থ্যবিধি ওইভাবে মানে না, তারা মাস্ক পরে না। তারা যখন আক্রান্ত হয় তাদের কিন্তু তেমন কোনো সিমটম থাকে না বা খুব মাইল্ড সিমটম থাকে, তাদের কিছুই হয় না, কিন্তু তারা কিন্তু বাড়ির সিনিয়র সিটিজেন যাদের ইমিউনোসাপ্রেসিভ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আমরা এফেক্ট করি। তখন তাদের দেখা যাচ্ছে সিভিয়ার সিমটম হচ্ছে, তারা জটিলতায় ভোগে এবং তাদের তখন হাসপাতালে নিতে হয় এবং দুর্ভাগ্যক্রমে তাদের অনেকেই আইসিইউতে যায় এবং তারা মৃত্যুবরণ করে। ধন্যবাদ হাদি। তোমার কাছে পরবর্তী জিজ্ঞাসা হচ্ছে, সাধারণত করোনা রোগীরা কতদিনের মধ্যে ভালো হয় অর্থাৎ সেরে ওঠে? এটা খুব সুন্দর প্রশ্ন। যে আমাদের আমরা হচ্ছে যে গাইডলাইন গুলি ফলো করি, আসলে যে সিডিসি গাইডলাইন বলে, সেন্টার ফর ডিজিজ, আটলান্টা যে সিডিসি গাইডলাইন, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এরা প্রথমে তারা বলল যে কোনো যদি মাইল্ড সিমটমের কোনো পেশেন্ট থাকে তারা 14 দিন আইসোলেশনে থাকবে, 14 দিন পর তাকে সুস্থ বলে, অথবা তার আগে যদি 72 ঘন্টা জ্বর না থাকে তাকে সুস্থ বলা যেতে পারে। অর্থাৎ তারপরে সে যদি বাইরে যায় সে আর কাউকে ভাইরাস দিয়ে আক্রান্ত করবে না। কিন্তু কাউর যদি সিভিয়ার সিমটম হয়, যে তাকে হাসপাতালে থাকতে হলো, তার জটিলতা হয়েছে, তখন 21 দিন পরে সে আর ভাইরাসকে ছড়াবে না, তখন তার জটিলতা চিকিৎসা চলবে কিন্তু সে কন্ট্যাক্টে যেতে পারবে। কিন্তু লেটেস্ট যে সিডিসি গাইডলাইন তারা কিন্তু সময়টা আরো কমিয়ে এনেছে। তারা বলেছে, এখন বলছে যে 10 দিন পরেই আপনি মাইল্ড সিমটমের পেশেন্টকে বলা যেতে পারে যে সুস্থ ঘোষণা করা যেতে পারে, এবং ইভেন সে যদি টেস্ট নাও করে অথবা টেস্ট করেও যদি সে পজিটিভ আসে, এখানে একটা কথা মনে রাখা দরকার, কোভিড পজিটিভ কিন্তু অনেক দিন পর্যন্ত থাকতে পারে, এমনকি এটা 3 থেকে 4 মাসও থাকতে পারে। সুতরাং সে যদি টেস্ট নাও করে মাইল্ড সিমটমের রোগী 10 দিন পর তাকে সুস্থ ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ সে অফিসে জয়েন করতে পারে, কাজে যেতে পারে, সে কিন্তু তখন আরেকজনকে ছড়াবে না। আর যদি সিভিয়ার সিমটম হয়, সে যদি হাসপাতালে ভর্তি থাকে, তার যদি জটিলতা থাকে, ওই সেই মাত্রাটা একই আছে, সে 21 দিন পর তখন তাকে সুস্থ ঘোষণা করা যাবে। এর আগে যদি সে কিন্তু ভাইরাস ইনএক্টিভ করবে না, সে কিন্তু তখন ভাইরাস ছড়াবে। আদি আমরা পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্ন, আমাদের নির্ধারিত প্রশ্নে যাওয়ার আগে আমাদের ফেসবুকে একটি প্রশ্ন আসছে। এই প্রশ্নটা আসলে অনেকেরই মানে মনে ঘুরপাক খাচ্ছে, এরকম একটি প্রশ্ন যে আমরা জানি যে খুব বেশি ভাবে আর কি গত 1-2 মাসের মধ্যে আইভারমেকটিন নামে একটি ওষুধ আছে, যেটিকে আমরা উকুন মারার ওষুধ বলে থাকি। এই ওষুধের একটি ব্যবহার হচ্ছে আর কি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে অনেকেই বলে থাকে যে কোভিড হওয়ার লক্ষণ প্রকাশ পেলে ইভারমেকটিন খেয়ে নাও, এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া কম, খেয়ে নেওয়া ভালো। এই বিষয়ে তোমার মতামত জানতে চাই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। আমাদের দেশে আসলে যখন একজন বেশ নামকরা একজন অধ্যাপক, তিনি আসলে তার একটা অবজারভেশন হলো 30-40 জন একটা মাইল্ড সিমটমের পেশেন্টকে অবজার্ভ করে উনি বললেন যে এই আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন খেলে রোগী খুব দ্রুত ভালো হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আসলে আমরা যে ঔষধ প্রেসক্রাইব করা হয় বা যে কোনো ঔষধ আমাদের ডাক্তাররা প্রেসক্রাইব করা হয়, এটা কিন্তু অনেক পর্ব পার হয়ে কিন্তু ওষুধগুলো বাজারে আসে। এর জন্য সায়েন্টিফিক ট্রায়াল দেওয়া হয়। এই সায়েন্টিফিক ট্রায়াল কিন্তু অনেক দিন ধরে চলে। একটা ওষুধ বাজারে আসার আগে প্রথমে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল দেওয়া হয়। এটা বলা হয় যে র্যান্ডোমাইজড, অর্থাৎ যার উপর ট্রায়াল দিচ্ছে সে জানে না, এবং তাকে প্লেসেবো, অর্থাৎ একজনকে ওষুধ দেওয়া হয়, আরেকজনকে ওষুধের মতো একটা জিনিস দেওয়া হয়। এটা দিয়ে এই যে স্টাডি করা হয় হাজার হাজার মানুষের উপর, স্টাডি করে আসলে বোঝা হয় যে আসলে এই ওষুধটা সেফ কিনা, ওষুধটা ইফেক্টিভ কিনা। এই আইভারমেকটিনের ক্ষেত্রে এই ধরনের কোনো স্টাডি করা হয়। অস্ট্রেলিয়াতে যে একটা স্টাডি হয়েছিল মোনাশ ইউনিভার্সিটিতে আইভারমেকটিন নিয়ে, সেটাও আসলে ল্যাবরেটরি টেস্ট। মানুষের দেহে আসলে এটা কোভিড ভাইরাস কিল করে কিনা সেটারও কোনো আসলে প্রমাণ নেই। সত্যিকার অর্থে ডাক্তার হিসাবে আমরা বলবো যে আপনি কোভিড হলে আইভারমেকটিন খাওয়ার ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি না, কারণ হচ্ছে আইভারমেকটিন আপনার কোভিড কিল করবে এই ধরনের কোনো এভিডেন্স নাই। আমরা আসলে ডাক্তারিটা এভিডেন্সের উপর চলে, সেই ধরনের এভিডেন্স যেহেতু আসে নাই, এই ধরনের কোনো ট্রায়াল এভিডেন্স আসে নাই, আমি আইভারমেকটিন খাওয়ার ব্যাপারে আসলে সাজেশন দেই না। এখানে আসলে কিছুটা ওই যে একজন প্রশ্ন করেছেন এটা মিথ কিনা, আসলে এক অর্থে মিথের মতো। আমাদের
দেখা গেল যখন এটা প্রচার হলো, আমরা কিছু মিডিয়াতে প্রচারে আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিনের ব্যাপারে, দেখা গেলো এটা বাজার থেকে সবাই আমরা কিনে ফেললাম, কিনে বাসায় জড়ো করতে থাকলাম এবং জ্বর আসলে আমরা খেয়ে ফেললাম। আসলে এর খুব একটা ডাক্তারি মতে, চিকিৎসা মতে যুক্তি নেই। সুতরাং আমি এই ব্যাপারে আসলে সমর্থন করছি না। এটা আসলে অ্যান্টিভাইরাল ড্রাগও না, তাই না? এটা অ্যান্টিভাইরাল ওষুধ না। আমাদের ফেসবুকে আরেকটি প্রশ্ন আসছে আমাদের এই লাইভে, সেটা হচ্ছে যে কোভিড হলে নাকে গন্ধ না পাওয়া এবং মুখে স্বাদ না পাওয়ার যে বিষয়টা আছে, এটি কি সব কোভিড রোগীর ক্ষেত্রেই প্রযোজ্য? সবার ক্ষেত্রে কি এটি হয়? সেটা আমি ইতিমধ্যে বলেছি যে আসলে সবার কিন্তু সব লক্ষণ থাকবে না। যেমন কিছু কিছু রোগী শুধু জ্বর নিয়েও প্রেজেন্ট করতে পারে, কিছু রোগীর জ্বরের সাথে শুধু শুকনো কাশি থাকলো, কিছু রোগী শুধু এক্সট্রিম টায়ার্ডনেস নিয়ে আসলো, কারো শরীর হাত পা ব্যথা, গলা ব্যথা, ঢোক গিলতে অসুবিধা, কারো হয়তো চোখে ব্যথা, কানে ব্যথা নিয়ে আসলো, কেউ কেউ তার সাথে হয়তো নাকে স্বাদ পাচ্ছে না। সুতরাং নাকে স্বাদ পাওয়া একটা সিমটম, বাট এটা অ্যাবসলিউট না, সবার ক্ষেত্রে যে থাকবে তা নয়। এর মধ্যে যদি আপনার কোনো একটা লক্ষণ থাকে, তাহলে কিন্তু এই সময়টায় যে কোনো একটা লক্ষণ থাকলেই হলো, আপনি কিন্তু এই সময়টা আপনি কোভিড আক্রান্ত হচ্ছেন কিনা সেজন্য কিন্তু আপনার টেস্ট করা উচিত। বিকজ এখন প্যান্ডেমিক চলতেছে, আপনার যে কোনো একটা যদি সিমটম থাকে, তখন তাহলে অবশ্যই আপনি আমাদের যে অ্যাভেলেবল যে টেস্টিং ফেসিলিটিস, যেটা একসময় আমাদের দেশে খুব বেশি ছিল না, এখন সরকারিভাবে বেসরকারিভাবে বেশ অনেক জায়গায় প্রায় 85টা জায়গায় আমাদের সেন্টারে হচ্ছে, অনেক বুথে আমাদের টেস্টিং ফেসিলিটিস আছে। সবাই যার যদি কোনো সিমটম থাকে এবং ডাক্তাররা পরামর্শ দিলে তার অবশ্যই টেস্ট করা উচিত। আদি, আমরা জানি যে কোভিড-19 আসলে কোনো স্পেসিফিক চিকিৎসা এখনো বের হয় নাই যে আমি কোভিড-19 আক্রান্ত হলাম, আমি ওই একটা ওষুধ, নির্দিষ্ট কোনো একটা ওষুধ খেলে আমি সেরে উঠলাম। এটা আমরা সবাই জানি। তো এর মধ্যেও মানুষ আশায় বুক বেঁধে আছে যে একটি ভ্যাকসিন শীঘ্রই বাজারে আসবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে তোমার প্লাজমা থেরাপি যে জিনিসটা চলে আসছে বেশ গত কয়েক মাস ধরে। তুমি যদি একটু সংক্ষেপে প্লাজমা থেরাপি নিয়ে কিছু বলো, তারপরে আমরা ভ্যাকসিনের বিষয়ে একটু ডিটেইল আলোচনায় যাব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এটা বলা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এটা কিন্তু সবার থেকে কিন্তু প্লাজমা থেরাপি নেওয়া যাবে না। এটা সাধারণ অর্থে বলা যায়, খুব সাধারণভাবে যদি বলি, যে যারা কোভিড থেকে সার্ভাইভার, কোভিড রোগে ভুগে যারা সুস্থ হয়েছেন, সে ধরনের রোগীরা অন্য রোগীদের জন্য তারা প্লাজমা ডোনেট করতে পারেন। তবে এর মধ্যে একটা কথা রয়েছে, প্লাজমা ডোনেট করার আগে তার কিন্তু অ্যান্টিবডি টাইটার করতে হবে, এবং অ্যান্টিবডি টাইটার কিন্তু তার যদি 1:160 বলা একটা মাত্রা আছে, সে অ্যান্টিবডি টাইটার যদি না থাকে, তাহলে তার প্লাজমা থেরাপি দিয়ে তার প্লাজমা একজন রোগীকে দিয়ে খুব একটা বেনিফিট হবে না। একটা জিনিস মনে রাখা দরকার, আমরা যারা মাইল্ড সিমটম, অর্থাৎ আমরা 80% রোগী কিন্তু মাইল্ড সিমটম বা অ্যাসিমটোমেটিক অবস্থায় কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। যাদের মাইল্ড সিমটম থাকে তাদের কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন খুব কম হয়, সুতরাং তাদের হয়তো প্লাজমা খুব বেশি কাজে লাগবে না। কিন্তু যাদের আসলে সিভিয়ার সিমটম থাকে, হসপিটালে ভর্তি হয়, তাদের অ্যান্টিবডি টাইটার হয়তো বেশ ভালো থাকে, তারা আমার মতে প্লাজমা ডোনেট করা উচিত। ইতিমধ্যে কয়েকটা সেন্টার, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কয়েক জায়গায় প্লাজমা ডোনেট করার জন্য আহ্বান জানানো হয়েছে। যারা সিভিয়ার সিমটমে ভুগেছেন তারা যদি প্লাজমা ডোনেট করেন, তাহলে সেটা এই কনভালেসেন্ট প্লাজমা অনেক রোগীর জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আদি, আমরা শুরুতে বলে নিয়েছিলাম যে আমাদের অনুষ্ঠানের যে দৈর্ঘ্য সেটি আসলে হচ্ছে, লাইভ শোর দৈর্ঘ্য হচ্ছে 30 থেকে 40 মিনিট। আমাদের ইতিমধ্যে 35তম মিনিট চলছে। আমরা আমাদের মূল প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আমাদের একটি ভ্যাকসিনের আশায় সমগ্র বিশ্ববাসী অপেক্ষারত, তাকিয়ে আছে বিজ্ঞানীদের দিকে বা বিভিন্ন যারা ভ্যাকসিন প্রডিউসার আছেন সেই সমস্ত কোম্পানির দিকে। আমাদের ভ্যাকসিনের হাল লাগাত কি অবস্থাটা আছে মানে বিশ্ব বাজারে, এই বিষয়ে তুমি তোমার বক্তব্য দাও। ইয়েস, ভ্যাকসিন হচ্ছে সবচেয়ে আমাদের আশার কথা। আমাদের আশার কথা হচ্ছে ভ্যাকসিন, আমাদের রিসোর্ট ভ্যাকসিন। যেহেতু ভাইরাসের এগেনস্টে আমাদের আসলে কোনো ইফেক্টিভ চিকিৎসা নেই, আমরা ভাইরাস যেসব অ্যান্টিভাইরাল আসলে এ পর্যন্ত আবিষ্কার হয়েছে সেগুলি খুবই নির্দিষ্ট দু একটা ভাইরাসের এগেনস্টে ইফেক্টিভ। ম্যাক্সিমাম ভাইরাসের এগেনস্টে কিন্তু আমাদের খুব বেশি আসলে ঔষধ নেই। আমরা মূলত ভ্যাকসিন দিয়ে আমরা সেফ থাকি।
আপনারা নিশ্চয়ই জানেন যে এই পর্যন্ত পৃথিবীতে যত ভাইরাস এগেন্টে আমাদের জয়, সেটা কিন্তু ভ্যাকসিন দিয়ে। আপনার স্মল পক্সের কথা মনে আছে, স্মল পক্স কিন্তু এই পৃথিবী থেকে দূর হয়েছে ভ্যাকসিন দিয়ে। আমরা পোলিও ভাইরাসের এগেনস্টে আমরা ওরাল পোলিও ভ্যাকসিন দিয়ে আমরা এটাকে প্রায় কন্ট্রোলের মধ্যে নিয়ে আসছি, আমাদের দেশ থেকে প্রায় নির্মূল হয়ে গেছে। মিজলস ভাইরাস প্রায় কন্ট্রোল, হ্যাঁ, নির্মূল হয়ে গেছে। ইপিআই শিডিউলে আমরা এই আজকাল ডিপথেরিয়া, হুপিং কফ এ ধরনের আমরা দেখি না, আমরা বাচ্চা দেখি না, পাই না আমরা অলমোস্ট। অর্থাৎ আমাদের যে কোনো ভাইরাসের এগেনস্টে আমাদের রিসোর্ট হচ্ছে ভ্যাকসিন। এই কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে আসলে প্রায় 120টার মতো কোম্পানি তারা কিন্তু চেষ্টা করছে যে ভাইরাস এই ভ্যাকসিনটা তৈরি করার জন্য। তার মধ্যে আমরা জানি যে 4টা কোম্পানি বেশ অনেক দূর এগিয়ে আছে। অনেক দূর এগিয়ে বলতে তারা ফেজ 3 ট্রায়ালে আছে। প্রথমটা হচ্ছে অনেকেই হয়তো জানেন, সেটা হচ্ছে অক্সফোর্ডের যে চ্যাডক্স কোম্পানি বা সারা গিলবার্টের যে কোম্পানি, আমেরিকার মডার্না কোম্পানি এবং চায়নার সিনোভ্যাক সহ আরেকটি কোম্পানি, মোট 4টি কোম্পানি তারা ফেজ 3 ট্রায়ালে আছে। সবচেয়ে সুখের সংবাদ হচ্ছে যে আমরা জানি যে সিনোভ্যাক কোম্পানির যে ফেজ 3 ট্রায়াল সেটা বাংলাদেশে করার জন্য বা ইতিমধ্যে সরকার পারমিশন দিয়েছেন। সুতরাং আমাদের যে এথনিসিটির মধ্যেই এই 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 ভাইরাসের ট্রায়াল হবে। শুধু তাই না, যে অক্সফোর্ডের যে চেডক্স ভ্যাকসিনের যে ট্রায়াল ইন্ডিয়াতে হচ্ছে, যেহেতু ইন্ডিয়ানদের সাথে আমাদের এথনিসিটি মিল রয়েছে, সুতরাং সেটাও আমাদের পাওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের একটা কোম্পানি, দেশীয় কোম্পানি, তাদের সাথে যোগাযোগ করছে। সব যদি ঠিক থাকে তাহলে ফেজ 3 ট্রায়াল যদি সফল হয়, তাহলে হয়তো এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে ভ্যাকসিন হয়তো পাবো। এবং এই ভ্যাকসিন যদি আমরা পাই, যখন আমরা ভ্যাকসিন নিতে পারবো, তখন হয়তো আমাদের জীবন স্বাভাবিক হবে। আজকে আমাদের বাচ্চার স্কুলে যেতে পারছে না, আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না, আমরা নাক মুখ ঢেকে চলাচল করতে যাচ্ছি, আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারছি না, আমাদের আত্মীয় স্বজনদের দেখা পাচ্ছি না। সুতরাং আমাদের জীবনকে যদি স্বাভাবিক করতে হয়, তাহলে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। আমরা সবাই দোয়া করি যে আমরা যাতে এই ভ্যাকসিনটা আসলে সফল হয় এবং ভ্যাকসিনটা চলে আসে, আমাদের জীবনটা স্বাভাবিক হোক। আদি এক বন্ধু প্রশ্ন করেছে যে আমাদের বাংলাদেশেও একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির তরফ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল যে তারাও একটি ভ্যাকসিন কি বলে আবিষ্কার বা তৈরির পথে আছে। এই বিষয়ে তোমার কাছে কোনো আপডেট আছে? আচ্ছা, এটা হচ্ছে ওরা যখন এনিম্যাল ট্রায়ালে সফল হলো, একটা ইয়াং ছেলে, বেশ একটা কোম্পানির পক্ষে আমি খুব আনন্দিত হয়েছি যে বাংলাদেশেও এটার গবেষণা হচ্ছে। এটা কিন্তু খুব সুখের কথা যে আমরাও এই 120টা দেশের মধ্যে একটা দেশ যারা এই ভ্যাকসিন তৈরির জন্য চেষ্টা করছি। সে ডক্টর আসিফ মাহমুদ তার নাম, সে একটা কোম্পানির পক্ষে আসলে মুখ্য ভূমিকা পালন করছে। তারা এনিম্যাল ট্রায়ালে আসলে সফল হয়েছে। হিউম্যান ট্রায়াল করার জন্য তারা বিএমআরসি তে অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু হিউম্যান ট্রায়ালে তারা মনে হচ্ছে যে এখন পর্যন্ত আসলে খুব বেশি আগাতে পারেনি। এ ধরনের কোনো আসলে আমরা প্রিন্ট আপডেট বা মিডিয়া আপডেট আমরা জানি না। সুতরাং সম্ভবত তারা আসলে একটা পর্যায়ে রয়েছে, যে পর্যায়টা আসলে এখনো ঘোষণা দেওয়ার মতো হয়নি। কারণ হচ্ছে তারা যে সংবাদ সম্মেলন করেছিল, সেটা এরপরে আর কোনো দ্বিতীয় সংবাদ সম্মেলন আমরা শুনতে পাইনি। তবে আমরা আশা করি তারা তাদের চেষ্টা অব্যাহত রাখুক। আমাদের দেশে যদি আমরা ভ্যাকসিন অ্যাভেলেবল হয়, তাহলে আমরা অত্যন্ত স্বল্প মূল্যে আমরা আমাদের গরিব রোগীদের দিতে পারবো। কারণ হচ্ছে আমাদের জনসংখ্যার অধিকাংশ লোকই গরিব, তারা খুব দামি কিছু কিনতে পারবে না। সুতরাং আমরা যদি খুব ফ্রি বা খুব কম দামে আমাদের গরিব মানুষদের যদি ভ্যাকসিনেশন, কারণ আমাদের সবাইকে ভ্যাকসিন দিতে হবে, আমার যদি ইমিউনিটি গ্রো করতে হয়, কমপক্ষে 70 থেকে 80 ভাগ লোককে আমাদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে, না হলে কিন্তু আমরা সফল হবো না। আমি নিজে ভ্যাকসিন নিয়ে বসে থাকলে তো আসলে লাভ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এমন একটা সোর্স দরকার, যে সোর্স আমরা খুব চিপে পাবো, কম কম রেটে পাবো, সেফ পাবো এবং সঠিকভাবে নিরাপদ পাবো। নিরাপদ এবং ইফেক্টিভ একটা ভ্যাকসিন হবে, যেটা আমরা খুব চিপ রেটে পাবো। সেটা আমাদের দেশের জন্য খুব দরকার। আদি একটি প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর হয়তোবা ইতিমধ্যে তুমি আসলে যে কথাগুলো বলেছো তার মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর আমি জানি আছে, তবু প্রশ্নটা বারবার আসছে, আমি রিপিট করছি। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে কোভিড আক্রান্ত রোগীরা যারা সাধারণত 14 থেকে 15 দিনের মধ্যে ভালো হয়ে যায় জানা যায়, এদের শরীরে 3 মাস পর্যন্ত কোভিডের জীবাণুটা থাকে। মানে এটা হচ্ছে কারো মানে কি বলে মানে মতামতের মতো আর কি, জিজ্ঞাসা না, এটা হচ্ছে তার একটা স্টেটমেন্ট যে কোথাও সে পড়েছে
যে 3 মাস পর্যন্ত জীবাণুটা থাকে, কিন্তু নেগেটিভ হয়ে যাওয়ার পরে ওই জীবাণু থাকলেও সে কাউকে আক্রান্ত করতে পারে না। না, এটা পুরোপুরি হয়তো ঠিক নয়। যেটা হলো যে বলা হচ্ছে যে 14 দিন পর আপনার যদি কোভিড পজিটিভ কি নেগেটিভ সেটা ইম্পর্টেন্ট নয়, আপনার দেহে যে ভাইরাস পার্টিকেল আছে সেটা ইনফেক্টিভ নয়, সেটা আরেকজনকে ছড়াবে না। আপনার ভাইরাস পার্টিকেলটা থেকে যাবার জন্য পজিটিভিটি আসতে পারে, কিন্তু সেটা কিন্তু অন্যকে আক্রান্ত করবে না। সুতরাং আপনি তখন বাইরে, যেহেতু আপনার সিমটম নেই, একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কোনো সিমটম থাকবে না এবং আপনি কোভিড পজিটিভ কি নেগেটিভ সেটা ইম্পর্টেন্ট। এই জন্য পৃথিবীর অনেক দেশেই কিন্তু এখন কিন্তু আর টেস্ট করা হচ্ছে না। আপনি সুস্থ হবার পর, সিমটম চলে যাওয়ার পর কিন্তু এখন আর টেস্ট করা হচ্ছে না। ইভেন আমাদের দেশেও আমরা যখন খুব স্ট্রিক্টলি ফলো করতাম শুরুতে, আমরা কিন্তু যখন আইডিসিআর এর মাধ্যমে করতাম, স্ট্রিক্টলি ফলো করা হতো যে রোগীকে 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, পরবর্তীতে দেখা গেল 14 দিনের মাথায় করা হচ্ছে। এখন কিন্তু খুব স্ট্রিক্ট বলা হচ্ছে না যে আপনি আবার টেস্ট করেন যে আপনার নেগেটিভ হয়েছে কিনা, কারণ আমরা এর মধ্যে আমাদের জ্ঞান অর্জন হয়ে গেছে যে এটা অনেকদিন পর্যন্ত পজিটিভ থাকলেও এটা কিন্তু কাউকে ইনফেক্টিভ হবে না। সুতরাং তাকে সুস্থ, এবার এই জন্য বলা যায় সে ভাইরাল পার্টিকেল ক্যারি করলেও সে কিন্তু কাউকে ইনফেক্টিভ করবে না, সুতরাং তাকে সুস্থ অবশ্যই ঘোষণা করা যাবে। আদি, তোমার কাছে একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ভাইরাস পার্টিকেল, এই কথাটা হচ্ছে এরকম যে দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা প্রথম জানায় যে কেউ যদি একবার সেরে ওঠে তার দ্বিতীয়বার আক্রান্ত হবার সম্ভাবনা আছে। কিন্তু তারাই এবার পরবর্তীতে আরেকটা স্টেটমেন্ট দেয় যে না, এই কথাটা আসলে আমরা যে বলেছিলাম এটা আমরা তখন আপনাদের বোঝার মধ্যে একটা ভুল ছিল। সেটা হচ্ছে যে আমাদের শরীরে যে ডেড ভাইরাস গুলো রয়ে যায়, ওই আরটিপিসিআর মেশিন ওইটা ডেড না অ্যালাইভ এটাকে আসলে আলাদা করতে পারে না। সে ভাইরাস দেখলেই ডিটেক্ট করে যে হ্যাঁ ভাইরাস শরীরে আছে। হ্যাঁ, তো এই জন্য ওই রেজাল্টটা আসে যে হ্যাঁ সে ক্যারি করছে ভাইরাস, আসলে কিন্তু তার শরীরে হচ্ছে ডেড পার্টিকেল। তো তুমি কি এইটাই বুঝিয়েছো কিনা আমাদের এই জিনিসটা একটু বলো। আসলে যেটা ইনএক্টিভ পার্টিকেল আছে, ইনঅ্যাক্টিভ পার্টিকেল যে ভাইরাল, এটা আসলে ইনএক্টিভ এবং ডেড, সেটা আসলে কাউকে ছড়াবে না। এখানে আমি একটু তোমার সম্পূর্ণ প্রশ্নের সাথে আমি একটু যোগ করি, সেটা হলো এ পর্যন্ত অন্তত কিছুদিন আগ পর্যন্ত এটা যে এই যে WHO এবং সিডিসি বলেছে যে রিইনফেকশন হবে না, অর্থাৎ আপনি যদি একবার আক্রান্ত হন, এখন পর্যন্ত গত 6-7 মাসে রিইনফেকশনের রোগী পাওয়া যায়নি। তাহলে যাদের পরবর্তীতে সিমটম হচ্ছে আসলে কি, তাদের বক্তব্য হলো, তারা বলছে যে সিমটম হলেও সেটা হয় অন্য ভাইরাস যে হয়েছে, এটা কোভিড ভাইরাস নয়, অথবা আপনি সুস্থ হয়েছেন এটা এই ভাইরাসের জন্য নয়। তবে সবচেয়ে আশঙ্কার কথা যেটা, সেটা হলো রিসেন্ট যে একটা আমরা ডকুমেন্ট পেলাম হংকং থেকে, বলা হচ্ছে এটা হচ্ছে যে আমি আগেই বলেছি কোভিড নিয়ে আমাদের জ্ঞান অর্জন কিন্তু শেষ হয়নি। কোভিড আমাদের কাছে একেবারেই নতুন, এবং শুরুর দিকে আমাদের যে জ্ঞান ছিল কোভিড এর শুরুর দিকে, আমরা ক্রমান্বয়ে কিন্তু আমাদের জ্ঞান বেড়েছে। এই জন্য শুরুতে আমাদের মর্টালিটিও বেশি ছিল, পরবর্তীতে আমরা গাইডলাইন, একটা ট্রিটমেন্ট গাইডলাইন এসেছে, আমাদের মর্টালিটি কমেছে। আমাদের রিসেন্ট যে ইনফরমেশন, হংকং এ একজন রোগী রিইনফেকশন হয়েছে এবং তারা দাবি করছে যে কোভিড এর রিইনফেকশন হয়। যদি সত্যিকার অর্থে কোভিড এর রিইনফেকশন হয়ে থাকে তাহলে এটা আমাদের আশঙ্কাজনক কথা। এটা যেহেতু আমরা যদি জানতাম যে আমাদের ইনফেকশন হবে না অনেক ভাইরাসের মতো, তাহলে আমরা সেফ থাকতাম যে কারো যদি একবার হয়ে যায় সে আর হবে না। আমাদের অনেক ভাইরাল অসুখ আছে, যেমন চিকেন পক্স, সাধারণত 100% ইমিউনিটি ডেভেলপ করে। সেরকম যদি হতো যে আমাদের আর হবে না, তো কোভিড নিয়ে আসলে এই ধরনের কোনো মতামত দেওয়া হয়নি এটা হবে না বা হবে। তো হংকং থেকে রিসেন্ট যে থিওরি বলা হচ্ছে যে এটা হয়, সুতরাং তাতে আরো বোঝা গেল যে আমরা যদি ভ্যাকসিন না পাই তাহলে হয়তো এই ভাইরাস নিয়ে কি আমাদের বছরের পর থেকে টিকে থাকতে হবে এভাবেই, সেটা খুবই আশঙ্কার কথা। সুতরাং আমাদের দোয়া করা উচিত যে আমরা দ্রুত যাতে আমরা ভ্যাকসিন পেতে পারি। আদি, দেখো, আমার মনে হয় অনুষ্ঠানটা, আমাদের লাইভ শোটা জমে গেছে, কারণ আমরা অলরেডি 44 মিনিট অতিক্রম করেছি। এর এখনো প্রশ্ন আসছে। তো একটা প্রশ্ন ছিল এরকম যে আমরা যে বাজার থেকে শাকসবজি মাছ মাংস আনি, এটা যে আমরা রেফ্রিজারেটরে রাখি, এখান থেকে তোমার ইনফেকশন ছড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা, আচ্ছা, অর্থাৎ ওইটা ক্যারি করে নিয়ে আসছি কিনা? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমার এই ব্যাপারে আমার একটু মজার অভিজ্ঞতা আছে। এটা হচ্ছে যে আপনি যে খাদ্যদ্রব্য নিয়ে আসেন, সেই খাদ্যদ্রব্য প্রথম বলা হলো, যেটা আসলে তো গাইডলাইনে যেগুলি বলা আছে,
এই খাদ্যদ্রব্যগুলো আপনি রান্না করবেন খুব ভালোভাবে। আপনি যদি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু ভাইরাস কিল হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে শাকসবজি এনে আপনি তো পুরোটা রান্না করে ফেলছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি আসলে এটা ভালো করে ধুয়ে ফেলুন। আপনি খুব ভালো করে ধুয়ে ফেলুন, তবে যিনি ধুচ্ছেন তিনি যদি একটু গ্লাভস পরেন এবং মাস্ক পরে নেন, তাহলে যদি ভালো করে ধুয়ে উনি যদি এটা ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু ভাইরাস থেকে ছড়ানোর সম্ভাবনা কম থাকে। আর হচ্ছে যখন উনি রান্না করবেন তখন কিন্তু উনি ভালো করে সিদ্ধ করবেন। একটা জিনিস আগে খুব বলা হতো যে সারফেস থেকে এই যে খুব মানে এটা ভাইরাস ছড়ায়, কিন্তু এখন যে লেটেস্ট থিওরি বলা হচ্ছে যে সারফেসে আসলে ভাইরাল লোড খুবই কম থাকে। একটা কিন্তু নির্দিষ্ট লোড ছাড়া বলা হচ্ছে যে 2000 এর উপরে ভাইরাল লোড না থাকলে কিন্তু কখনোই তোমার এই ইয়ে হবে না, তোমার কিন্তু হবে না। সেক্ষেত্রে সারফেসে ভাইরাল লোড কিন্তু খুব কম থাকে। যতটা তুমি কাশি, স্নিজিং, কফিং ভাইরাল লোড মিলিয়ন মিলিয়ন ভাইরাল লোড থাকে, সাথে সাথে তোমার হয়ে যাচ্ছে। সুতরাং সারফেস আসলে অত অত ভয় পাওয়ার কিছু নাই। প্রথম তো আমরা অনেকেই পেপার পড়তাম না, প্রথমে কোনো কিছু ধরতাম না, কিন্তু আমার মনে হয় এই কনসেপ্টটা এখন যেটা লেটেস্ট যে থিওরি সেটা বলা হচ্ছে আসলে সারফেস দিয়ে খুব ছড়ায় না। আমার যেটা বলা হয়েছে যে আপনি খাবারটা খুব ভালোভাবে সিদ্ধ করে খান এবং খাবারটা বাসায় আনার পর ধুয়ে ফেলুন, ভালো করে ধুয়ে ফেলুন, তবে যিনি ধৌত করছেন তিনি সাবধানতা অবলম্বন করুন, তাহলেই হবে। আদি হ্যাঁ, আসলে খুব মজার একটা প্রসঙ্গ তুমি বললা যে এটা আমারও মনে পড়ে যে আমি নিজে দেখেছি, অফিসে গেলাম, কোন একটা দৈনিক পত্রিকা আমার অফিসে রাখা হয়, ওখানে দেখলাম যে শুরুর দিকের কথা তারা লিখে দিয়েছে একবার বক্স করে যে হ্যাঁ, লেটেস্ট গবেষণায় এসছে যে আমরা পত্রিকা পড়তে পারি, সমস্যা নাই। তো এক্স্যাক্টলি। যাই হোক, আচ্ছা, আমরা অনুষ্ঠান। এই হ্যাঁ, প্রসঙ্গে আমি আরেকটা মজার কথা শেয়ার করি, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমার এক রোগী আমাকে হঠাৎ করে একদিন ফোন দিলেন যে আচ্ছা, আমি তো এই শাকসবজি রান্না করতেছি, এটা সাবান দিয়ে ধুয়ে ফেলেছিলাম, ডিটারজেন্ট দিয়ে মাখায়া আমি রান্না করছি, এটাতে শুধু ফেনা উঠতেছে, শুধু ফেনা উঠতেছে, এটা আমি কিভাবে খাবো? অর্থাৎ মানুষের মধ্যে যে উনি যেভাবে হাত পরিষ্কার করবেন ওনার ধারণা ছিল যে ডিটারজেন্ট দিয়ে ভিজে শাকসবজিও পরিষ্কার করতে হবে। তো সেরকম কিছু নয়, আসলে এত ভীত হওয়ার কিছু নাই। আমরা তখন ধুয়ে রাখবো এবং ভালো করে রান্না করে খাবো, সেটাই খুব ইম্পর্টেন্ট। আদি আহ, এক ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর আশা করব। সেটা হচ্ছে যে কিছু রোগী এই বিষয়ে তোমার কাছে জাস্ট জানতে চেয়েছে কেউ। আমি আমি শুনতে পারি না, আবার একটু রিপিট বলা করো। আমি হয়েছে আগে যে, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে কিছু রোগী কোনো রকম লক্ষণ ছাড়াই পজিটিভ প্রমাণিত হয়েছেন এবং তারা সুস্থ হয়ে গেছেন কোনো রকম লক্ষণ ছাড়াই। এটা কি করে হ্যাঁ, সম্ভব? এটা অবশ্যই সম্ভব। এটা হচ্ছে আমি যেটা বললাম যে সবার ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ভাইরাল লোড, আরেকটা হচ্ছে বডির ইমিউনিটি। অর্থাৎ আপনি আপনার এমন ইমিউন সিস্টেম এত ভালো যে আপনার বয়স কম, আপনার ইমিউনোসাপ্রেসিভ কোনো কন্ডিশন নাই, আপনি ডায়াবেটিক না, আপনার ক্যান্সার নাই, আপনি আপনি হার্টের কোনো সমস্যা নাই, আপনার কিডনি কোনো সমস্যা নাই। সুতরাং আপনি আপনি ইয়াং ম্যান, আপনার বয়স 20, আপনি কিন্তু যদি কম ভাইরাল লোডে এক্সপোজড হন আপনার কিন্তু কোনো সিমটম হবে না, আপনি কিন্তু অ্যাসিমটোমেটিক থাকবেন এবং আপনি অ্যাসিমটোমেটিক অবস্থায় কিন্তু পজিটিভ হয়ে আপনার সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনার এক্সপোজার অনেক বেশি হয়, মিলিয়ন মিলিয়ন ভাইরাস এক্সপোজার, আপনার ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে, সেক্ষেত্রে আপনার ডিজিজ সিমটম অনেক বেশি হবে, আপনার সিভিয়ারিটি অনেক বাড়বে। আদি মাহমুদ, আমরা 49তম মিনিট অতিক্রম করেছি। আমরা আসলে অনুষ্ঠানটি আজকে শেষের দিকেই চলে আসছি। আর কোনো প্রশ্ন আমরা আসলে নেব না, কিন্তু কিছু জিজ্ঞাসা রয়ে গেছিল যেগুলো আসলে তুমি উত্তর দিলেও এই বিষয়টা খুব সর্বসাধারণের জন্য আমার মনে হয় বোঝার মতো হবে না। যেমন প্রশ্ন ছিল যে পিসিআর টেস্ট কি, অ্যান্টিবডি টেস্ট সম্বন্ধে একটু বিস্তারিত জানা। এগুলো আসলে আমার যেটা মনে হয় যে তুমি যদি আলোচনা করো, খুব কম মানুষই জিনিসটা ওইভাবে বুঝতে পারবে আর কি। তো যাই হোক, তুমি এই পর্যন্ত আমাদের যে মূল্যবান তথ্য দিয়েছো, এই জন্যে আমরা 85 পরিবার তোমার কাছে কৃতজ্ঞ এবং তোমাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের স্নায়ুরোগ বিশেষজ্ঞ এই যে বন্ধু ডাক্তার মাহমুদ, এটি কিন্তু তার প্রথম অনুষ্ঠান, প্রথম লাইভ শো। আমরা সবার উদ্দেশ্যে জানাতে চাই যে সামনে বিভিন্ন পর্ব ভিত্তিক এক একটা টপিক নিয়ে মাহমুদ আমাদের সামনে হাজির হবে। তো মাহমুদের পরবর্তী অনুষ্ঠানের টপিক থাকবে
মাইগ্রেন পেইন, অর্থাৎ আমরা যে মাইগ্রেন মাথা ব্যথা বলি, আত কপালে মাথা ব্যথা যেটা, এইটার উপরে আমাদের পরবর্তী পর্বে বিস্তর আলোচনা করার জন্য মাহমুদ উপস্থিত হবে। তো এই উপস্থিত হওয়ার আগে যার যত রকমের প্রশ্ন আছে, যে যে ধরনের যা কিছু জানতে চাও বন্ধুরা, এইটা আমাদেরকে তোমরা জানিয়ে রেখো, কিংবা মাহমুদকেও জানিয়ে রাখতে পারো। তো আমি মাহমুদকে আমাদের গ্রুপের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি একজনকে, সে হচ্ছে নেপথ্যে থেকে আমাদের আজকের এই যে আমরা যে লাইভ শোটা অংশগ্রহণ করলাম দুজন, এইটা পিছন থেকে যে পরিচালনা করছে সে হচ্ছে আমাদেরই প্যানেল অ্যাডমিন লীনা ফেরদৌস। লীনা ফেরদৌস, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এর সাথে আমাদের বাকি প্যানেল মেম্বার যারা আছে তারা সবাই জড়িত আছে কম বেশি। সবার উদ্দেশ্যে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই লাইভ শোর সমাপ্তি টানছি। ধন্যবাদ হাদি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।